আইএসআই যে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে এই তথ্য আমরা আগেও জানিয়েছিলাম। আপনি একদম ধরে ধরে বলেছিলেন কোথায় কোথায় এই ঘাঁটিগুলো রয়েছে, কিন্তু এর পেছনে আসল কারণটা কি? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি ভারতের বিরুদ্ধে? ধন্যবাদ ইন্দিরা। বাংলাদেশে 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর মূলত বাংলাদেশের পুরো নিয়ন্ত্রণটা নিয়ে নেয় পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা, সেই আইএসআই। এবং তারা 5 আগস্ট এর আগ থেকেই বাংলাদেশে, মানে এই জুলাই আগস্ট আন্দোলনে তাদের একটি সম্পৃক্ততা ছিল। এবং এখানে যে অস্ত্রবাজি, যে সন্ত্রাস, যে জঙ্গিপনার ঘটনাগুলো ঘটেছে, পুলিশ হত্যাকাণ্ড, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যাকাণ্ড, ছাত্র হত্যাকাণ্ড, এর দায় কোনোভাবেই আইএসআই এড়াতে পারে না। কারণ আইএসআই এর মদদে আইএসআই এর ট্রেনিং প্রাপ্ত জঙ্গিরাই কিন্তু এই ঘটনাটি বাংলাদেশে ঘটিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারকে উৎখাতের যে ঘটনাটি। এবং শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবার পর মূলত বাংলাদেশে আইএসআই তাদের কন্ট্রোল নেয় এই জঙ্গিদের সহায়তায়। এবং আইএসআই বাংলাদেশে তারা একটি স্পেশাল ফ্লাইটে করে বাংলাদেশে তারা ঢোকে। এবং তারা পাকিস্তান এম্বাসির কর্মচারী হিসেবে প্রায় 3 শতাধিক আইএসআই সদস্য এখন এই মুহূর্তে বাংলাদেশে আছে। এটি অফিসিয়ালি, যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসছে। আমরা শুনেছি এর বাইরেও আইএসআই এর লোকজন এখানে আছে। বেসিক্যালি বাংলাদেশের 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ছিল, তুমি জানো যে শেখ হাসিনা সরকার একটি প্রো ইন্ডিয়ান সরকার ছিল। কারণ তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, এবং মুক্তিযুদ্ধের প্রশ্ন আসলে, মুক্তিযুদ্ধের চেতনা বা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন আসলে ভারতের বন্ধুত্বের কথা অস্বীকার করার কোনো উপায় নেই। স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার হিসেবে শেখ হাসিনার সঙ্গে ভারতের একটি সুন্দর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। সেই বিরাজমান সম্পর্কটি মূলত এটি ছিল চক্ষুশূল পাকিস্তান। এবং তারা দীর্ঘদিন যাবৎ বিরোধীদের দিয়ে, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মূলত আইএসআই এই যে 5 আগস্টের ঘটনা, জুলাই আগস্ট জঙ্গি হামলার ঘটনা ঘটাতে সক্ষম। সেই ঘটনা যখন তারা সাকসেস হয়, তারপর থেকেই বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা বলো, সামরিক ক্ষমতা বলো, পুলিশি ক্ষমতা বলো, পাবলিকের যে ইয়েটা বলো, প্রত্যেকটি সেক্টরে আইএসআই প্রত্যেকটি সেক্টরের অন্দরে প্রবেশ করে। সেই অন্দরে প্রবেশ করে তারা মূলত দেশটাকে তাদের মতো করে পরিচালনার জন্য প্ল্যান করে, এবং সেটি তারা এক্সিকিউট করছে এখন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই মুহূর্তে তারা যেমন গত 15-16 বছর বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানে কোনো ট্রেনিং করতে যেত না। এই সরকার আসার পরে সেটি নতুন উদ্যোগে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনীও সেখানে যাচ্ছে। তাদের প্রধানরা সেখানে যাচ্ছে এবং ট্রেনিং করার জন্য সেখানে তারা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট সাইন করছে। আর বাংলাদেশে তারা একটি প্যারা মিলিশিয়া বাহিনী তৈরি করার চেষ্টা করছে, যাদেরকে দিয়ে ভবিষ্যতে তারা এখানকার নিয়ন্ত্রণ নিতে চায়। তো তারা মূলত এই যে প্রস্তুতিটা আইএসআই এর, সেটি বাংলাদেশের মাটি দখল করে তারা মূলত ইন্ডিয়াকে আঘাত আনতে চায়। এটি তাদের বড় প্ল্যান। এবং তুমি জানো যে 2001 থেকে 2006 সালে বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলি তৎকালীন সরকারের সহযোগিতায় ঘটানো হয়েছিল। যেমন 10 ট্রাক অস্ত্র, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে মদদ দেওয়া, বঙ্গে হিজবুত তাহেরি, তোমার জামায়াতুল মুজাহিদিন, লস্করি তৈয়বাকে সাপোর্ট দেওয়া, সেই ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছিল। এগুলো সবই এই আইএসআই এর মদতে আপনি বলছেন যে আগে থাকতে এই মদতগুলো ছিল? এটি কিন্তু তখন প্রমাণিত হয়েছে যে আইএসআই এর কর্তা ব্যক্তিরা তখন চট্টগ্রামে, শেরপুরে, বগুড়াতে বিভিন্ন জায়গায় যে উলফার যে ক্যাম্প ছিল সেখানে এসে তারা প্রশিক্ষণ দিয়েছে। তারা ভারতের বিরুদ্ধে তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে। আর এবার একেবারে কোনো কিছু রাগঢাক গুড়গুড় না করে একেবারে সরাসরি চলে আসছে, এই হচ্ছে পার্থক্য। এবার যেহেতু শেখ হাসিনা প্রো ইন্ডিয়ান একটি গভর্নমেন্ট ছিল, শেখ হাসিনার সময় তাদেরকে যেহেতু তারা উৎখাত করেছে তাদের ভাষায়, সেই সুযোগটি তারা কাজে লাগিয়ে এখন সরাসরি তারা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করে। দাদা, একটা প্রশ্ন এখান থেকে আপনার কাছে জানতে চাইবো, এই যে 32 নম্বর ধানমন্ডির যে ঘটনা আমরা দেখলাম,
এটার পেছনেও কি আইএসআই এর মদত রয়েছে বলে আপনি মনে করেন? 100%। এটা তো 1971-এর প্রতিশোধ। এটা আমি আগেও বলেছি যে বঙ্গবন্ধুকে আঘাত করা, মুক্তিযুদ্ধকে আঘাত করা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা ইন্দিরা, এটা 1971-এর প্রতিশোধ এবং তার নেপথ্যে কাজ করছে আইএসআই। এবং সেই আইএসআই কারণেই কি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আরো বেশি করে তারা ক্যাপচার করতে চাইছে? কারণ এটা তো বিপ্লবের পীঠস্থান, আমরা জানি সব বিপ্লব আন্দোলনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো, 32 নম্বর ভাঙার দিনের ঘটনাটি আমি তোমাকে যদি বিশ্লেষণ করি, বিকেল বেলায় লন্ডন প্রবাসী দুজন আইএসআই এর, একজন আমেরিকা একজন প্যারিস, সরি লন্ডন নয়, একজন প্যারিস একজন আমেরিকা প্রবাসী, দুজন আইএসআই এর এজেন্ট যারা নিজেরা নিজেদেরকে স্বীকার করে যে তারা পাকিস্তানি এজেন্ট, তারা ফেসবুক লাইভ করে এই 32 নম্বর ভাঙার নেতৃত্ব দিয়েছে। এবং বাংলাদেশের যারা এখনকার উপদেষ্টা তাদের মধ্যে আহ সজীব ভুইয়া, যার আসিফ, সজীব মাহমুদ ভুইয়া এবং নাহিদ ইসলাম, দুজন সমন্বয়ক, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ এবং একজন সাদবিজ ইসলাম, তারা কিন্তু 32 নম্বর ভাঙার জন্য ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়েছে, মানুষকে আহ্বান জানিয়েছে এবং কিভাবে কি আসবে, কারা ভাঙবে, কিভাবে নেতৃত্ব দেবে। সেখানে কিন্তু প্যারিস থেকে বসে পিনাকি ভট্টাচার্য নামে যে লোকটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে, সে মূলত এটা নেতৃত্ব দিয়েছে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার 32 নম্বর যে বাড়িটি, এই বাড়িতে বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনা হয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব হয়েছে, মুক্তিযুদ্ধ ঘোষণা হয়েছে। সেই বাড়িটিকে গুড়িয়ে দেওয়ার একটাই অর্থ, 1971-এর প্রতিশোধ। এবং সেটি ছিল আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনী এবং বাংলাদেশে তাদের দোসরদের পরাজয়। সেই পরাজয়ের প্রতিশোধটি কিন্তু তারা এটা নিয়েছে। আর দ্বিতীয়ত, তুমি যে প্রশ্নটি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে এটি একটি আধুনিক মাদ্রাসা হয়ে গেছে। এটি মাদ্রাসা সেটা হয়ে 5ই গেছে আগস্টের পরে, কিন্তু তার আগে এবং পর্যন্ত বিপ্লবের তার পীঠস্থান আগেও ছিল। তার আগেও ছিল, কিন্তু আমরা সেভাবে ওটাকে অবজার্ভ করতে পারিনি। কারণ তখন মানুষের, যেহেতু একটি রাষ্ট্র ক্ষমতা একটি সেকুলার, তুলনামূলক সেকুলার সরকারের হাতে ছিল, যে কারণে ভয় ভীতি বা নানা কারণে তারা মুখ খুলতে পারেনি। কিন্তু দেখো 5 আগস্টের পরে যেভাবে জামাত শিবিরের, মানে জামাতের ছাত্র সংগঠন শিবির, হিজবুত তাহরির, জঙ্গি সংগঠনগুলো যারা নিষিদ্ধ, তারা যেভাবে মাথা তুলে দাঁড়ালো, যেভাবে কথা বলা শুরু করলো এবং যেভাবে তারা কর্মকাণ্ড করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এটা ধরে নেওয়া যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তাদের দখলে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিপ্লবের সূতিকাগার, সেই বিপ্লব যে অর্থে বিপ্লব, আমরা বিপ্লব শব্দটা যে অর্থে ব্যবহার করি সেটা না, এটা জাস্ট জিহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যা পরিচালিত হচ্ছে এটা জিহাদি কর্মকাণ্ড।